আবরার ফাহাদ তো দেশের কথা বলেছিল এবং সমালোচনা করেছিল অন্য আরেকটা দেশের, তাহলে ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন মেরে ফেলাটা জরুরি মনে করলো? এই আবরার ফাহাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। আমাদের দেশটা নামে স্বাধীন ছিল, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতো অন্যরা। আবরার ফাহাদ ইজ দ্য গ্লেয়ারিং এক্সাম্পল। এবং সেই কারণে আমরা এই জুলাই যখন আমাদের অনেক ডকুমেন্টারি আপনারা দেখেছেন যেগুলো চিফ অ্যাডভাইজার পেজ থেকে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হওয়া, মানুষের দেখা, কথা বলা ডকুমেন্টারি হচ্ছে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। এখানে অনেক প্রসঙ্গে আলোচনা হয়েছে, আমি যে কোন প্রসঙ্গ রেখে কোনটা নিয়ে কথা বলবো মুশকিল। প্রথমে আসি হচ্ছে যে ফ্যাসিবাদের কথা যে বলা হয়েছে এবং যে নতুন বয়ানের কথা বলা হয়েছে। আমি গতকালকেও একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে এই কথাটা বলেছি। এখন দেখেন, আমি কাজের মানুষ, আমি কাজ করছি, আমার নিজের কাজটা নিজে ব্যাখ্যা করা প্রয়োজন মনে করি না। এই কারণে আমি কোথাও আপনারা আমাকে কোনো বক্তৃতায় খুব কম দেখবেন। অ্যাভয়েড করতে না পারলে ফাইনালি হয়তো যাই, যেমন আজকে এখানে এসে হাজির হয়েছি, গতকালকে এক জায়গায় যেতে হয়েছিল। এখন যেহেতু ব্যাখ্যা না করলেও আবার এক মুশকিল, ব্যাখ্যা না করলে মনে করা হয় যে ওনারা কী করছেন, ওনারা যেটা করছেন এই কথাগুলো কোনো বলা হচ্ছে না। আমরা অ্যাওয়্যার যে দেখেন, প্রথমে একটা কথা বলি, ফরাজি ভাই যেরকম বললেন যে এটা আরেকটা গণঅভ্যুত্থান না, মানে 90-এর গণঅভ্যুত্থানের মতো না, এটা ফর শিওর, এভরিবডি নোজ ইট। এবং যে কারণে আমরা অ্যালিগরিক্যালি আমরা প্রত্যেকে এটা ব্যবহার করি যে এটা দ্বিতীয় স্বাধীনতা। এবং দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কী বোঝানো হয়? একটা দেশ তো ফান্ডামেন্টালি একবার স্বাধীন হয়, তাহলে দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গটা কেন আসে? এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যেই কিন্তু লুকানো আছে যে এটা 90 না, এটা সামথিং এলস। এখন সেই সামথিং এলসটা কি, এটা বোঝানোর জন্য এখন আমি কিছু কথা বলবো, এবং কথা বলার পরে এবার আপনাদেরকে আমাদের করা কয়েকটা কাজের কথা বলবো। তাহলে আপনারা বুঝবেন যে এই যে কথাটা আমরা বলছি এখানে ব্যাখ্যা করে, সেই কথাটাই আমরা কাজের মাধ্যমেই করছি। কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা না করে ধরা না দিলে একটু মুশকিল হয়, সেজন্য ধরা দিচ্ছি। ধরেন, আমরা এই জুলাই মাসে এই যে বিশাল গণঅভ্যুত্থান হলো, শত শত মানুষ মারা গেল, এবং তাদের স্মৃতি জাগিয়ে রাখার জন্য আমরা অনেকগুলো ডকুমেন্টারি করছি, আপনারা দেখছেন। তার মধ্যে একটা ডকুমেন্টারি আমরা করেছি আবরার ফাহাদকে নিয়ে। মানে আবরার ফাহাদ তো জুলাই মাসে শহীদ হন নাই, তাহলে আবরার ফাহাদ কেন এই জুলাই মাসে প্রাসঙ্গিক হয়ে উঠলো? বা আমরাই কেন মনে করলাম যে আমাদের একটা ডকুমেন্টারি বানানো উচিত, যেটার নাম আমি জানি না, আপনারা অনেকে দেখেছেন হয়তো, ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। এটা তাহলে জুলাই মাসে করার প্রাসঙ্গিকতা কোথায়? এই প্রাসঙ্গিকতার মধ্যে লুকায় আছে ফরাজি ভাই যে উত্তরটা খুঁজতে চাচ্ছেন, সেই উত্তরটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ 24-এ আসলে তার সার্বভৌমত্বটা রিক্লেম করেছে। বাংলাদেশ যে সার্বভৌমত্ব কম্প্রোমাইজড অবস্থায় ছিল, তার প্রমাণ হচ্ছে আবরার ফাহাদ অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছে, অন্য একটা দেশের নীতিকে সমালোচনা করেছে, এবং এইটা করার কারণে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসেছিল তাদের রাজনৈতিক দলের ছেলেরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকম বিজার ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। মানে একটা রাজনৈতিক দল যে এতটা দেউলিয়া হতে পারে, এই ঘটনাটার মধ্যে আপনি তার প্রমাণ দেখছেন। এখন আবরার ফাহাদ তো দেশের কথা বলেছিল এবং সমালোচনা করেছিল অন্য আরেকটা দেশের, তাহলে ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন মেরে ফেলাটা জরুরি মনে করলো? এই আবরার ফাহাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। আমাদের দেশটা নামে স্বাধীন ছিল, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতো অন্যরা। আবরার ফাহাদ ইজ দ্য গ্লেয়ারিং এক্সাম্পল। এবং সেই কারণে আমরা এই জুলাই যখন আমাদের অনেক ডকুমেন্টারি আপনারা দেখেছেন যেগুলো চিফ অ্যাডভাইজার পেজ থেকে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হওয়া, মানুষের দেখা, কথা বলা ডকুমেন্টারি হচ্ছে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। আমরা এমনকি পাবলিক স্ক্রিনিং যখন করেছি চিটাগংয়ে, অলমোস্ট 100,000 অডিয়েন্স ছিলেন, অ্যান্ড অল অফ দেম আর কোয়াইট। এবং ছবিটা শেষ হওয়ার পর মেনি পিপল ক্রাইড। এবং এই যে তাদের প্রত্যেকের কান্না, এই কান্নার মধ্যে কিন্তু আছে বাংলাদেশটাকে তারা প্রত্যেকে ওন করে। আমি গতকালকে এখানে একটা দেশে অনুষ্ঠানে গেছিলাম, সেখানে বলেছিলাম এই কথাটা যে 24-এর
গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ হয়েছে, এখানে সব বাংলাদেশের পক্ষের লোক, বাংলাদেশের বিপক্ষের যে আছে যারা আছে তারা পালিয়ে গেছে। বাংলাদেশ পক্ষের এখন সামনে চ্যালেঞ্জ কী কী? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্য অটুট রাখা। অনেক বিতর্ক থাকবে, বিরোধ থাকবে, ইলেকশন নিয়ে ঝগড়াঝাটিও হবে, সবই হবে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল প্রশ্নে আমাদের এক থাকতে হবে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ন্যারেটিভটা নির্মাণ করা। আমি ন্যারেটিভের উদাহরণটা কেন দিচ্ছি? দেখেন, হাসিনা যে শুধু জুলাইতে এত মানুষ মেরেছে তা না, জুলাইয়ের আগে 15 বছরে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। কিন্তু দেখেন, তাদের কারো জন্য মধ্যবিত্ত কোথাও কাঁদে নাই। কেন কাঁদে নাই? কারণ কালচারাল ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মিডিয়া মধ্যবিত্তের মনকে শিখিয়েছে বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ডেঞ্জার উই হ্যাভ ইন ফ্রন্ট অফ আস। যে আপনি যদি এই যে বিএনপি জামাতের যারা মারা গেছে, তখন তাদের গল্পটা বলা যায়নি। কেন গল্প বলা যায়নি? কারণ কোনো মিডিয়াতে আপনি তাদের কথা বলতে পারতেন না। ফলে দেখেন, ওই লোকগুলা অনেকেই শহীদ হয়েছে, অনেকেই গুমে নির্যাতন সহ্য করেছে, কিন্তু শুধু ন্যারেটিভ নাই বলে তাদের জন্য মধ্যবিত্ত ওই সময় কাঁদে নাই। তার মানে ন্যারেটিভের প্রয়োজনীয়তা কতখানি তীব্র। আমি আরেকটা উদাহরণ দেখাই। 52 ভাষা আন্দোলনে যদি শহীদের সংখ্যা আপনারা কাউন্ট করেন এবং অ্যাট্রোসিটি যদি দেখেন অ্যাজ কম্পেয়ার টু জুলাইয়ের অ্যাট্রোসিটি, এটা অনেক পার্থক্য, বিশাল তারতম্য। কিন্তু 52 আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন? আবারও এর কারণটা হচ্ছে ন্যারেটিভ। 52 পরে আমরা সেই ন্যারেটিভগুলো নির্মাণ করেছি, আমাদের পূর্বপুরুষেরা নির্মাণ করেছে। এই গল্প নির্মাণের মাধ্যমে এটা আমাদের কালেকটিভ মেমোরির অংশ হয়ে উঠেছে। ফলে জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের প্রধান কাজ, আমরা অল্প দিনের সরকার, আমরা অনেক বিশাল পরিবর্তন করবো এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন ফ্যান্টাসি। আমি জানি আমার সময় কয়দিন আছে, এর মধ্যে আমাকে কি কি কাজ করা যাবে, এবং আমি সেই কাজগুলোই করছি। এবং আমার ধারণা, আমি 15 থেকে 16 ঘন্টা কাজ করি, এবং যারা আমার সঙ্গে অনেক ইয়াং ছেলে কাজ করে বিভিন্ন প্ল্যাটফর্মের জুলাই রিলেটেড, ওদের কাছে খোঁজ নিলে জানতে পারবেন আমরা কী করছি। এখন এই যে যত আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে অনেক ডকুমেন্টারি দেখেন, অনেক ডকুমেন্টারি, যে আনাসের মায়ের ডকুমেন্টারি হয়তো আপনারা দেখে থাকবেন, যেখানে আনাসের মা বলেছিল গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। এবং এই কথা যে শোনে, কারোর পক্ষে কান্না সংবরণ করা সম্ভব হয় না। এরকম শত শত আপনারা ডকুমেন্টারি দেখছেন, এর সবগুলোই আমাদের বানানো, কিন্তু আমরা কোথাও লিখি না সংস্কৃতি মন্ত্রণালয়। এটা হচ্ছে মুশকিল। এখন আমরা কেন লিখি না? আমরা লিখি না এই কারণে যে আমার এখানে জনপ্রিয় মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি অফকোর্স, এমনকি আমার তাদেরও প্রয়োজন নাই। আমি গত জানুয়ারিতে মারা যেতে পারতাম, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। সো আই এম লিভিং এ বোনাস লাইফ। এবং এই বোনাস লাইফে যে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ দেখবো, এটাও তো আমরা ভাবি নাই, আল্লাহ দেখাইছে সেটা। তারপরে যখন আমার উপর এই দায়িত্বটা এসে পড়ে, তখন আমি প্রথমেই বলেছি, নো, আই এম নট গোয়িং টু টেক দিস রেসপন্সিবিলিটি, নো, দ্যাটস নট মাই জব। অ্যান্ড দেন ক্রমাগত প্রেশারের পরে একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাকসেপ্ট করি। এবং অ্যাকসেপ্ট করার সময় আমি নিজেকে একটা কথাই বলেছি, আমি যতটুকু কাজ পারি এই কালচারাল অঙ্গনে, আমি এই কদিনে যেন অ্যাটলিস্ট জুলাইয়ের ন্যারেটিভটা নির্মাণ করে যেতে চাই। কারণ আবারও বলছি, সত্যের চেয়ে সত্য এখন তাজা। 5 বছর পরে সত্য তাজা থাকবে না। 5 বছর পরে আমাদের রক্ষা কবচ হবে ন্যারেটিভ, এই গল্পগুলো। এই যে একজন আবরার ফাহাদের ছবির কথা বললাম, ইউ ফেল টু কিল আবরার ফাহাদ। আমি তো বিশ্বাস করি এই আবরার ফাহাদের অ্যাপারেন্টলি এটা একটা ডকুমেন্টারি মনে হতে পারে, কিন্তু এগুলো এত বড় দেয়াল হয়ে দাঁড়ায়। এই দেয়াল পার হয়ে ফ্যাসিবাদ বা কোনো হ্যাজিমনির পক্ষে খুব দ্রুত বাংলাদেশে আসা খুব কঠিন কাজ। ফলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে সত্য, সেই সত্যটাকে আমাদের কালেকটিভ ন্যারেটিভে পরিণত করা। সেই কাজটা আমরা করছি। তবে এটা সত্য কথা, জুলাই এত বড়, এত বৃহৎ, এত বিশাল, এই ন্যারেটিভ নির্মাণের কাজ কারো পক্ষে 1 বছরে শেষ করা সম্ভব না। পরবর্তীতে যারা আসবে তারাও এটা কন্টিনিউ করা উচিত। আই থিঙ্ক 4-5 বছর পরে আমরা একটা জায়গায় গিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমরা জুলাইয়ের সব স্বরকে ধরবার চেষ্টা করেছি এবং হয়তো পেরেছি। আমি বিশ্বাস করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই কাজটা কন্টিনিউ করবেন।
আর আমার পক্ষ থেকে এটুকু বলার যে আমি যতক্ষণ আছি আমার কাজটা আমি যতখানি সম্ভব করে যখন আমি স্টেপ ডাউন করব তখন বিফোর আই স্টেপ ডাউন আমি একটা প্রেস কনফারেন্স করে বলবো যে আমরা কী কী কাজ করেছি, যেগুলো আমরা লুকিয়ে রেখেছিলাম, কোথাও বলিনি যে আমরা এটার পেছনে আছি। সেসব কাজগুলো আমরা বলবো এবং একই সঙ্গে আগামী 5 বছর আমাদের কি করা উচিত এইটা নোট টু সাকসেসের নামে আমি একটা প্রেস কনফারেন্স করব আমার পরে যারা আসবে তাদের উদ্দেশ্যে। সেখানে আমি আমার বিদ্যায় বুদ্ধিতে যতটুকু কুলায় সেটা বলে যাব, বাকিটা তারপরে যারা ওনারা আসবেন এটা ওনাদের দায়িত্ব, ওনারা কোনটাকে যৌক্তিক মনে করেন সেটা করবেন, কিন্তু আমি যেটাকে সৎভাবে মনে করি কন্টিনিউ করলে ভালো হয় সেটা আমি বলে যাব। এই ধারাটা আমরা চালু করে যেতে চাই যে যাতে এটা একটা রিলে রেসের মতো হয়, মানে আমাদের পরে যারা আসবেন তারা যেন কন্টিনিউ করতে পারে এবং এটাকে যেন সামনে নিয়ে যায়। এই দোয়াটা আপনারা সবাই করবেন। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।